শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের ক্লাসটা হবে, অধ্যায়ের নামটা ইন্টিগ্রাল তল বা পৃষ্ঠসমূহ। তো এই চ্যাপ্টারে আমরা আজকে পড়ব প্রদত্ত রেখা বা বক্ররেখাগামী পৃষ্ঠের সমীকরণ বের করব বা তলের সমীকরণ বের করব। তাহলে আমি কি বললাম, আমি আর লিখলাম না, আমি মুখে বলছি। সেটা হচ্ছে, এই চ্যাপ্টারে আমরা আজকে টপিকসটা হচ্ছে প্রদত্ত রেখা বা বক্ররেখাগামী পৃষ্ঠের সমীকরণ বা তলের সমীকরণ, সেটা হলো ইন্টিগ্রাল তল বা পৃষ্ঠের সমীকরণ। এখন এটা এটা যদি আমি একটু আলোচনা করতে যাই, আমাদের আগের চ্যাপ্টারের সাথে অনেকটাই মিল আছে। তারপরে দুই একটা ধাপ ইয়ে করতে হবে, আগাতে হবে দুই একটা ধাপ। তা এখন যেমন আগের চ্যাপ্টারে আমরা কিন্তু অনেক অঙ্ক করেছি ল্যাগ্রাঞ্জের সমীকরণ বা সহায়ক সমীকরণ দিয়ে। তার মানে আমাদের আগের চ্যাপ্টারের এক ক্রমের রৈখিক সমীকরণ ছিল, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ। এক ক্রমের মানে অর্ডারটা পি স্মল কিউর অর্ডার হচ্ছে এক। তাহলে সেটা কি আকারে ছিল? ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ সমান ক্যাপিটাল আর, এই আকারের আংশিক অন্তরক সমীকরণ ছিল, যেটা রৈখিক সমীকরণ। তা তখন আমরা সেই সমীকরণগুলা কিন্তু সমাধান করেছি পূর্ববর্তী ক্লাসগুলোতে। সেটা কিভাবে? ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ দিয়ে। ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা কি? dx বাই ক্যাপিটাল পি ইকুয়াল টু dy বাই ক্যাপিটাল কিউ সমান dz বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। এর মাধ্যমে আমরা কি করেছিলাম? সেটা হচ্ছে এক ক্রমের রৈখিক সমীকরণ সমাধান করেছিলাম। অবশ্যই সেটা আংশিক অন্তরক সমীকরণ, ল্যাগ্রাঞ্জের এটা সহায়ক সমীকরণ। এটা আর সমীকরণের আকারটা কি রকম? পিপি কিউ কিউ ইকুয়াল টু আর। আচ্ছা, এখন এই যে আমরা ইন্টিগ্রাল তলের সমীকরণ বের করব বা পৃষ্ঠের সমূহের সমীকরণ বের করব, সেটা হচ্ছে এই সমীকরণগুলো, যে সমীকরণ দেওয়া থাকবে সেটা অবশ্যই এক ক্রমের রৈখিক সমীকরণই হবে। তো এক ক্রমের রৈখিক হলেই তো আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের হেল্প নিব। তো আমরা তারপরে কি করে তলের সমীকরণ বের করব, ওটা ধাপ দুইটা বাড়তি কাজ করতে হবে। তার আগে দেখো একটু উপপাদ্যটা যদি আমরা একটু আলোচনা করি ছোটখাটো ভাবে, সংক্ষিপ্ত ভাবে। এটা হলো, আমরা কি সমীকরণের আকারটা থাকতে হবে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর। তারপরে আমরা কি করব? সহায়ক সমীকরণের মাধ্যমে আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ দিয়ে কিন্তু আমরা পূর্বের চ্যাপ্টারে আমরা কিন্তু দুইটা কনস্ট্যান্টের মান বের করেছিলাম, C1 C2। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম C1টা আমরা একটা ক্লাসে আমি কিন্তু বলেছি C1 বলতে এক্স ওয়াই জেড ইউ এরকম ধরে ইকুয়াল টু C1, মানে C1 এর যে মানটা ওইটা হলো ইউ অফ এক্স ওয়াই জেড, আর C2 মানটা এটাও এক্স ওয়াই জেড এর ফাংশন, মানে এক্স ওয়াই জেড থাকবে সলিউশনটার মধ্যে, অর্থাৎ তিনটার যে কোনো একটা ভেরিয়েবল থাকবে। C2 মানটাও মধ্যেও এক্স ওয়াই জেড যে কোনো তিনটার মধ্যে যে কোনো তিনটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। সলিউশনে নিশ্চয়ই খেয়াল করেছিলে, তো ওইটাকে আমরা ভি ধরেছিলাম, তাই না? এখন তখন তো আমরা ওই যে দুই ভাবে আমি দেখিয়েছিলাম, একটা ক্লাসে বলেছি বারবার যে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জের যে সহায়ক সমীকরণ নিয়ে যে সমাধান করেছি, এটা ইকুয়াল টু জিরো নির্ণয়ের সমাধান এইভাবে লিখেছি। পরে ইউর মানটা, ইউ মানে কি? C1 এর মানটা, ভি মানে
C2 মানটা। তো যাই হোক, এখন এইটুক পর্যন্ত কিন্তু ইন্টিগ্রাল তলের সমীকরণ বের করতে গেলে এইটুক কাজ করতে হবে। সেই আগের ইয়ের মতো আমরা C1 C2 মান বের করব, সেটা ইউ বা ভি এরকম চিন্তা করব। তো এটা আমি একটু উপপাদ্যটা আলোচনা করতেছি। এটা উপপাদ্যটা পরীক্ষা আসার মতো না, মানে অঙ্ক করার জন্য বলছি। দেখো, তাহলে আমরা পিপি প্লাস কিউ কিউ সমান আর আকারের আংশিক অন্তরক সমীকরণকে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের মাধ্যমে দুইটা কনস্ট্যান্টের মান বের করেছি, মানে সমাধান করেছি, এটা বলা যায়। তাহলে এই দুইটা হচ্ছে অনির্ভরশীল সমাধান, মানে এর সাথে এর কিন্তু মিল নাই। এবং দেখেছো এর আগের অঙ্কগুলো যখন করেছি মিল নাই, এই জন্যই কেউ কেউর উপরে নির্ভরশীল নয়। তাহলে এই দুইটা সমাধান বের করা, কি বলছি, দুইটা অনির্ভরশীল সমাধান বের হইলো, সহায়ক সমীকরণ দিয়ে হবে। আচ্ছা, এখন ওই যে আমি বলেছি ইয়েটা প্রদত্ত রেখা বা বক্ররেখাগামী পৃষ্ঠের পৃষ্ঠ ইন্টিগ্রাল তলের সমীকরণ বা পৃষ্ঠের সমীকরণ বের করব। তাহলে প্রদত্ত রেখা বা বক্ররেখা যে, সেটাকে আমি একটু ধরে নিলাম। মনে করো দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে। তা আমি জেনারেল ভাবে দুইটা ধরি, যে মনে করি কিভাবে কাজ করব আমরা, এটাই উপপাদ্য মতো বলতে পারো। মনে করো যে রেখাটা দেওয়া থাকবে, রেখা একটা বা দুইটা, বা বক্র রেখা দেওয়া থাকবে। তাহলে আমি ওই যে ধরলাম যে রেখা, অবশ্যই সব সময় ভেরিয়েবল গুলা এক্স ওয়াই জেড। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণে কিন্তু বারবার দেখছো এক্স ওয়াই জেড আকার থাকবে। আমরা নেই, কারণ জেডটা হচ্ছে এক্স ওয়াই এর উপরে নির্ভর। তাহলে অনির্ভরশীল দুইটা ভেরিয়েবল হলো এক্স ওয়াই, আর জেডটা হচ্ছে মানে নির্ভরশীল এক্স ওয়াই এর উপরে। তো সব জায়গায় আমরা এইভাবে কাজ করব আর কি। তাহলে আমরা রেখা বা বক্ররেখার সমীকরণকে এভাবে ধরলাম। আর মনে করো আরেকটা ধরলাম, F1 ধরো, F1 আরেকটা যদি দেওয়া থাকে, ওইটাকে আমরা জেনারেল ফর্মে লিখে নিতেছি। দুইটা এরকম সমীকরণ দেওয়া থাকবে বা বক্ররেখার সমীকরণ নিলাম। এখন যে কাজটা করতে হবে, খেয়াল করবে, আমরা কাজ করব হলো প্রথমে এই যে দুইটা অনির্ভরশীল সমাধান বের হলো, C1 আর C2 যে বের করলাম সমাকলনের মাধ্যমে, কিভাবে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে। এই প্রথমে কাজ করতে হবে, এই দুইটার থেকে এক্স ওয়াই জেড কে অপসারণ করতে হবে। করে তার মানে আমি যদি এখানে নাম্বারিং করি, ধরো এটা যদি দেই 1 নং, এটা 2 নং দেই C2 কে, এটা 3 নং, এটাকে 4 নং। আসলে এটা 2 3 4 5 এভাবে দিলে ভালো, কারণ আমাদের অরিজিনাল সমীকরণ থাকবে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর। এইটারই সমাধান করব, এই সমীকরণের ইন্টিগ্রাল তল বা পৃষ্ঠের সমীকরণ বের করব। তাহলে এটা 1, মনে করো এটা 2 2 3 4 5। তাহলে আমাদের যেটা করণীয়, 2 এবং 3 থেকে কি করব, এক্স ওয়াই জেড অপসারণ যেভাবে করতে হবে, অপসারণ করে একটা সমাধান আকারে আনতে হবে। সেই সমাধানটা মনে করো আসবে এই আকার। ধরো আমি একটা ফাংশন আকারে নিলাম C1 C2, অর্থাৎ সমাধানের মধ্যে মানটা আসবে C1 C2 ইকুয়াল টু 0, এই আকার আসবে। তার মানে কি, 2 এবং 3 থেকে আমরা এক্স ওয়াই জেড অপসারণ করে আমরা পাবো হলো পাই C1 C2, এই আকার আসবে। একটা অঙ্ক করলে বুঝতে পারবে। আগে একটু আমি উপপাদ্য ধরনটা বলতেছি। এখন এটা যদি আমি ধরো 6 দেই, এখন যেটা হবে, এই যে 6 নং বেরোলো, অর্থাৎ 6 নং এ এক্স ওয়াই জেড অপসারণ করে আসবে কি C1 C2 এর মাধ্যমে একটা সমীকরণ আসবে। আচ্ছা, সেইটার মধ্যে কি করব, আমাদের যে রেখাগামী বা বক্ররেখাগামী, সেই যে 4 এবং 5 যে ধরেছি, তাদের সাহায্য নিয়ে আমার C1 C2 কে
বাদ দিয়ে দিতে হবে। এখন সাহায্য বলতে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এখন আমাদের কাজ করতে হবে 3 3 4 3 4 আর এই যে এটা কত 6 নাম্বার দিলাম। আর আমাদের অরিজিনাল দেখো এই যে দেখো 2 3, তাহলে আমাদের এখন একটু কথা বলতে হবে 2 3 এবং 6 থেকে আমরা C1 C2 অপসারণ করব। আগে কি অপসারণ করেছি দেখো খেয়াল করো। আগে আমরা অপসারণ করেছি ইয়ের থেকে 2 এবং 3 এর থেকে XYZ অপসারণ করেছি। 2 এবং আবারও বলছি 2 3 থেকে প্রথমে XYZ অপসারণ করে একটা সমীকরণ পাইলাম, সেখানে কি শুধু C1 C2 আকার থাকবে। এখন আবার কি করছিস, আমাদের তো কোশ্চেনের মধ্যে তো আর C1 C2 নাই, তার মানে XYZ এরকম চলক আকার আসতে হবে। এখন আবার কি করব, এই লাস্টে যে সমীকরণটা পেলাম C1 C2 আকারে, সেটা আবার 2 3 এবং ওই যে লাস্টের সমীকরণটা যেটা আমি 6 নাম্বার দিলাম, এই তিনটাকে এমন ভাবে সমাধান করতে হবে, অর্থাৎ এক কথায় আমরা বলবো C1 আর C2 অপসারণ করব। করলে জিনিসটা আসবে কি কিরকম, এইরকম হয়তো একটা ফাংশন ধরি, মনে করো যে এফ ধরলাম ক্যাপিটাল এর, তার মানে এই আকার আসবে, অর্থাৎ মূল জায়গায় চলে যাবে, অর্থাৎ মানটা চলে আসবে XYZ আকার ইকুয়াল টু 0, এই আকার হবে মানে C1 C2 অপসারণ করলে। তাহলে আমি দেখো এই একটা অঙ্ক করি, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। একটা প্রশ্ন, আচ্ছা আরেকটু কথা বলি, এই চ্যাপ্টারের 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা বলে প্যারামেট্রিক ফর্ম, প্যারামেট্রিকের বাংলা মানে পরামিতিক, একটা হলো পরামিতিক আর একটা মানে ইংরেজিতে হলো প্যারামেট্রিক নন প্যারামেট্রিক ফর্ম, মানে পরামিতিক আকার আর একটা পরামিতিক আকার নয়। তাহলে মুখে বললাম কি বললাম, 2 ধরনের হইতো। পরামিতিক তো বুঝতে পারছো, টি আসবে, মানে হয়তো দেখা গেল x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু মাইনাস টি, এরকম আকার দেওয়া থাকবে। অর্থাৎ কোনটা, অর্থাৎ এই যে আমি বললাম প্রদত্ত রেখাগামী বা তল বক্ররেখাগামী ইন্টিগ্রাল তলের সমীকরণ যে বের করব, উপপাদ্যটা যে বললাম, সেখানে বলেছি না যে রেখা দেওয়া থাকতে পারে অথবা বক্ররেখা দেওয়া থাকলে ওই বক্ররেখা বা রেখার সমীকরণের আকারটা 2 ধরনের হতে পারে। একটা প্যারামেট্রিক মানে টি এর উপস্থিতি থাকবে, আরেকটা আরেকটা দেখা গেল যে এরকম আছে, এই জন্যই আমি অঙ্ক করলেই বুঝতে পারবা আরেকটা ইকুয়াল টু এরকম দেওয়া আছে। আচ্ছা এখন যে অঙ্কটা লিখবো দেখো, এইটাকেই আমি 2 রকম দেখায় দিব। একটা কি বললাম প্যারামেট্রিক আকার, আরেকটা নন প্যারামেট্রিক, বাংলা কি পরামিতিক আকার আর পরামিতিক নয় এরকম আকার। আচ্ছা তাহলে একটা সমীকরণ দেখো, x ইন্টু y স্কোয়ার প্লাস জেড ইন্টু স্মল পি মাইনাস y ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ মাইনাস ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। এই একটা সমীকরণ, এটা অবশ্যই এক ক্রমের, প্রথমে এক ক্রমের, দ্বিতীয় এক ক্রমের কি পি অর্ডার দেখো 1 পাওয়ার 1 কিউ এর পাওয়ার 1 পি এর পাওয়ার, অবশ্যই এটা কি 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 আকার হইল, এই আকারের অবশ্যই। তাহলে এটা তো ল্যাগ্রাঞ্জ সহায়ক সমীকরণের সাহায্য নিব। আমি উপপাদ্যটা বলার আগে বলেছি। তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় এরকম থাকবে যে এই সমীকরণ মানে প্রশ্নটা এরকম, এই আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল তলের সমীকরণ নির্ণয় করো বা ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো, যা
ওই যে বললাম যে বক্ররেখা বা রেখাগামী এরকম দেওয়া থাকবে, যা এত ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 1 এরকম দেওয়া শর্ত সরল রেখাকে ধারণ করে। প্রশ্নটা এরকম। এত আবার বলতেছি যে এই সমীকরণটা আংশিক অন্তরক সমীকরণ। প্রশ্নটা এরকম, এই আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল তলের সমীকরণ নির্ণয় করো যা এত সরল রেখাগামী। আমি লিখলাম না, তার মানে শর্ত হিসাবে এটুকু রইল। তাহলে এই যে দেওয়া, এটা কিন্তু দেখো এখানে টি নাই। এই যে সরলরেখার যে গোত্রটা বা গুচ্ছটা বা দলটা দেওয়া, এর কিন্তু ইয়ে নাই, টি নাই। তার মানে এটা পরামিতিক নয়। এইটাকেই আমি পরামিতিক আকার আনা, মানে যদি পরামিতিকে থাকতো তখন এরকম দেওয়া থাকতো। আমি কিন্তু পাশাপাশি বাদ দিয়ে লিখে দিতেছি। দুইটাই কিভাবে করবে, অল্প জায়গায় শুধু একটু পার্থক্য শেষের দিকে। আর পরীক্ষায় কিন্তু দুই রকমের যে কোনো এক রকম আসতে পারে, পরামিতিক, কিন্তু সিস্টেম একই। শেষের দিকে শুধু মান বসানোর বেলায় একটু। তাহলে এই যে y ইকুয়াল টু মাইনাস টি আর z ইকুয়াল টু 1, এই যে দেখো এইভাবেও থাকতে পারে। তাহলে এই যে নিচেরটা যে বা দিয়ে লিখলাম, বা মানে অবলিকও লিখি, অবলিক দিই, তার মানে এই যে দুই ভাবে থাকতে পারে। নিচেরটার কে যদি আকার থাকে তাহলে বুঝতে হবে পরামিতিক আকার। আর যেটা আমি প্রথমে লিখেছি অবশ্যই এনে টি নাই, তার মানে এটা পরামিতিক নয়। তাহলে দেখো আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমাকে দেখি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ লিখব। ল্যাগ্রাঞ্জের, আচ্ছা ওইটা ওই যে আগের চ্যাপ্টারের মতোই লিখে টিকে নিবে যে ইহা এই যে প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ, এটা এটা ধরো ওই আগের চ্যাপ্টারের অঙ্কের মতো এটা 1 নং দিয়ে রাখবো, কারণ 1 নং এরই তো আমি ইন্টিগ্রাল তলের সমীকরণ বের করব। পরে এটা আমরা কি লিখি, যা কি আকারের, এটাই পাশে থাক, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর শর্তটা জেড, এই শর্ত বলতে এটা এই রেখাগামী। এটা কি, যা 1 নং দিলাম। এটা থাকবে কি, লিখবো কি, প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ। প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ। সমীকরণ লিখে এই যে যে প্রশ্নটা দেওয়া এটা লিখে 1 নং দিলাম। পরে লিখবো আমরা যা এত আকারের, এটা তো আগে বলেছি অনেকবার, যা পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর আকারের, যেখানে পি কত, ক্যাপিটাল পি কত, ক্যাপিটাল পি অবশ্যই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড, আর ক্যাপিটাল কিউ মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড, ক্যাপিটাল আর কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। এভাবে লিখে নিবে। তারপরে কি লিখবো আমরা, যে 1 নং এর সহায়ক সমীকরণ। তা আমি একটু মুছে ফেললাম। তাহলে আমরা কি লিখবো, 1 নং এর জন্য বা 1 নং এর 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ মান সহ একবারে লিখে ফেলবো কি, dx বাই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড, মানে dx বাই ক্যাপিটাল পি হলো, তারপরে dy বাই মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড, dz বাই আর কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। এখন এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের এটা মুছে ফেলি। তো আমরা এই যে সমীকরণ সমাধানের কিন্তু আমরা 2 ধরনের
পদ্ধতি দিয়ে আমরা কিন্তু করেছিলাম আগের চ্যাপ্টারের অঙ্কগুলা। একটা কি গ্রুপিং মেথড আর একটা মাল্টিপ্লায়ার মেথড। এখন গ্রুপিং মেথডটা কিন্তু হবে না, দেখেই বোঝা যায়। দেখো এই দুইটা যদি নেই গ্রুপ করে, তাহলে এখানে কিন্তু সমাকলন করা সম্ভব না। দেখো এখানে এক্স ওয়াই জেড আছে, এনেও এক্স ওয়াই জেড, কিন্তু আমাদের তো এটা এক্স এর সাপেক্ষে করতে হবে সমাকলন, আর এখানে ওয়াই এর সাপেক্ষে। কাটাকাটিও যায় না, তার মানে গ্রুপিং এ হবে না। এখন মাল্টিপ্লায়ার মেথডে, মানে আমরা কি দিয়ে গুণ করব, করে যোগ বিয়োগ করলে যাতে আমাদের হরের মানটা শূন্য আসে। তাহলে দেখো আমরা শূন্য আসবে এরকম, এই যে ইকুয়াল টু, আমরা কি করব এই জিনিসটা 2 নং এটা লিখবো, 2 নং হতে পাই। আমরা এভাবে লিখবো, আবার লিখবো ডিএক্স বাই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইকুয়াল টু ডিজেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু দিয়ে, দেখো আমরা যদি প্রথমটাকে এক্স দেয়া ভাগ করা মানে কি, এক্স যদি সব, দেখো প্রথমটার এক্স, পরেরটার ওয়াই, পরেরটার জেড যদি সরে যায়, তারপরে যোগ করলে তিনটা কাটাকাটি হয়ে 0 হয়, অর্থাৎ হরের মান। তাহলে আনুপাতিক যোগফলটা কিরকম হবে, দেখো 1/x dx করবো, অর্থাৎ এর মানে কি, দুই ভাবে বলতে পারো যে এক্স দেয়া লব এবং হরকে প্রথম অনুপাতে লব এবং হরকে এক্স দিয়ে ভাগ করা, অথবা এই এক্সটা আমি উপরে উঠায় ফেললাম। তাহলে কি করব, প্লাস 1/y dy, তারপরে আমাদের প্লাস ডিজেড, 1/z ডিজেড, 1/z ডিজেড। না দেখা গেলে বোর্ডে আমি মুখে বলছি, তা শোনার কথা তোমাদের। আমরা কি করছি, 1/x dx উপরে লিখলাম, প্লাস 1/y dy প্লাস 1/z dz। আর নিচে কি হবে দেখো, প্রথমটার 1/x গিয়ে মানে এক্স 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 তো চলে গেল, তাহলে নিচেরটায় থাকবে প্রথম অনুপাতে ওয়াই স্কোয়ার প্লাস জেড থাকবে। তারপরে প্লাস 1/y dy, dy এর ওয়াই চলে গেলে মাইনাস, ওয়াই এর আগে মাইনাস আছে, মাইনাস কি এক্স স্কোয়ার মাইনাস জেড হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস জেড থাকবে, তার সামনে মাইনাস আছে যেহেতু আমি গুণ করে দিলাম। পরে প্লাস 1/z dz মানে কি, ওর তার থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো, দেখো জেড জেড কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার এক্স। আমাদের উদ্দেশ্য কিন্তু মাল্টিপ্লায়ার মেথডে যে হরকে আনুপাতিক যে যোগ করি বিয়োগ করি যাই করি, হরকে শূন্য আনা, এটা হলো আমাদের মাল্টিপ্লায়ার মেথডের ইয়েটা, মূল উদ্দেশ্য। তাহলে আমাদের আসতেছে কত, 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz বাই 0। এই নিয়মের তো অঙ্ক করেছিলাম আগের চ্যাপ্টারে, দেখেছো। এখন আমরা কি করব, বাদ দিয়ে আমরা এই যে আনুপাতিক যোগফলটা একবারে ডান পাশে যেটা আছে, যেহেতু 0 বানালে আমাদের ক্যালকুলেশন সুবিধা বা সমাকলন করতে সুবিধা, তাহলে আমাদের এইটা কি লিখে ফেলবো, dx প্লাস 1/y dy। এটাও কিন্তু বলেছি এই আনুপাতিক যোগফলটার সাথে যদি যে কোনো একটা অনুপাত গ্রুপ করে নাও, মানে গ্রুপিং মেথডের চিন্তা যদি করো, তাহলে যেহেতু এর হরটা শূন্য, তার মানে ওই পুরাটাই শূন্য হয়ে যাবে, যে কোনো অনুপাতের সাথে নাও না কেন। তাহলে শূন্য হইলে আমাদের এইটাই থাকবে, dz 1/z dz ইকুয়াল টু 0। এখন কি লিখতে হবে, সমাকলন করে পাই, কারণ আমাদের এই উদ্দেশ্যটা কি, ওই যে ওইটা তো করতেই হবে, দুইটা কনস্ট্যান্টের মান বের করব আমরা সহায়ক সমীকরণ থেকে। তাহলে আমাদের সমাকলন করে পাই, সমাকলন
করে পাই, এটাও লিখতে পারো অথবা পরের লাইনে এইরকম সমাকলনের চিহ্ন দিয়েও করা যায়। আচ্ছা, তারপরে ব্র্যাকেটে লিখে দিতে পারো। তাহলে সমাকলন করে পাই যেহেতু লিখে ফেলছি, তাহলে 1/x dx এর মানটা লিখে ফেলি ln x প্লাস ln y প্লাস ln z। যেহেতু সব লন আসছে, তাহলে আমি ওই পাশের কনস্ট্যান্টটাকে ধরি ln c1। তাহলে এই তিনটা ক্লোজ করলে লগের সূত্র অনুযায়ী log abc, তাহলে ln xyz ইকুয়াল টু ln c1। তাহলে অতএব xyz সমান ln কাটা গেলে xyz সমান c1। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। ওই যে উপপাদ্যটাই কিন্তু আমরা কি বলেছিলাম যে দেখো u(x,y,z) সমান c1, তাই কিন্তু আসছে। দেখো মানের মধ্যে xyz আছে। xyz আবারও বলছি, xyz যে তিনটার উপস্থিত থাকতে হবে তা না, তাহলে যে কোনো দুইটা থাকতে পারে। তো যাই হোক, এখন এইখানে আমরা দেখো u(x,y,z) উপপাদ্যটা পড়াইতে গিয়ে যে বললাম, এটা কিন্তু u(x,y,z) মানে xyz। তাহলে এখন আমাদের আরেকটা কনস্ট্যান্টের মান, এখন সেটাও কিভাবে, যেহেতু গ্রুপিং মেথডে আর একটা কনস্ট্যান্ট বের করা যাবে না, আবার এই মাল্টিপ্লাইয়ের চিন্তা করতে হবে। এখন দেখো, আমি যদি dx, এটা আবার লিখবো যে আবার 2 নং, যেটা সহায়ক সমীকরণ 2 নং হতে পাই এই c1 এর মান বের করেছি কিন্তু আমরা 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz করে। এখন আরেকটা জিনিস দেখো খেয়াল করে, আমি এখন কি করব, dx বাই x ইন্টু আমাদের কি আছে y স্কয়ার প্লাস z, আর তারপরে ইকুয়াল টু dy বাই মাইনাস y ইন্টু এক্স স্কয়ার প্লাস জেড dz বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু জেড। এটা তো আমাদের 2 নং ছিল। এইখানে এখন আমরা কি করব, দেখো এখানে আমরা করব এক্স ডিএক্স, এক্স দিয়ে গুণ করব প্রথম অনুপাতটাকে, তারপরে আমরা দ্বিতীয় অনুপাতকে ওয়াই দিয়ে গুণ করব আর বিয়োগ করব ডিজেড। এটা কেন করলাম, এইখানেও আমাদের মাল্টিপ্লায়ারের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের বারবারই বলছি, সেটা হলো আমাদের যে আনুপাতিক যোগ যেভাবেই করি না কেন, আমাদের হরের মানটা শূন্য আনতে হবে, তাহলে আমাদের কি হয়, সমাকলন করতে সুবিধা হয়। যেহেতু গ্রুপিং মেথডে মিলাতে পারলাম না বা হয় নাই, তো এখন দেখো নিচে দেখো জিরো কিভাবে হবে। তো প্রথমটা এক্স দিয়ে গুণ করতেছি প্রথম অনুপাতটাকে, তার মানে আমাদের কি হবে, এক্স স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার প্লাস জেড, এরকম তো হবে। আমি এটা কিন্তু একবারে গুণ করে দেখাচ্ছি, তাহলে আমি এক্স স্কয়ার দিয়ে গুণ করে দেই, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার জেড, এটা হলো প্রথম অনুপাত থেকে আসলো। আচ্ছা, দ্বিতীয় ইয়েটা অনুপাতে কি দিয়ে গুণ করছি, ওয়াই দিয়ে, তাহলে কি হবে, মাইনাস আছে ওয়াই এর আগে নিচে, তাহলে মাইনাস ওয়াই স্কয়ার গুণ করলে কি হয়, ওয়াই স্কয়ার এক্স স্কয়ার, সাজায় লিখলেও হয় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস কি ওয়াই স্কয়ার জেড। এটা দ্বিতীয় অনুপাত থেকে পেলাম আমরা কি, ওয়াই দিয়ে গুণ করে। আচ্ছা, পরে কি লিখেছি উপরে মাইনাস ডিজেড, কিন্তু তার মানে ডিজেডটাকে মাইনাস করছি, তাহলে ডিজেড এর নিচে কি আছে, গুণ করে দেই এক্স স্কয়ার জেড, মানে মাইনাস যেহেতু করছি তাহলে মাইনাস এক্স স্কয়ার জেড, পরে ওয়াই স্কয়ার এটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কয়ার জেড। এই যে খেয়াল করো সবাই, এই যে দেখো সব ক্যান্সেল হয়ে যায়, এই যে জিরো আসে, তাহলে ইকুয়াল টু আমাদের আসতেছে এক্স ডিএক্স
মাল্টিপ্লায়ার মেথডের তো সিস্টেমই এটা, যে যেভাবে হোক আমাদের যোগ কি দিয়ে গুণ করব, করে যোগ না বিয়োগ করব, যাতে আমাদের হরের মানটা শূন্য হয়। তাহলে ডিজেড বাই শূন্য। তাহলে এখান থেকে সেই আগের ইয়ার মতো কি লিখবো, বা এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড সমান সমান শূন্য। তা এখন দেখো সমাকলন করা ইজি, উভয় পাশে সমাকলন করব, করলে কি হবে এক্স স্কোয়ার বাই টু, আমি এখানে লিখি লাই, সমাকলন করে পাই, লিখে নিবে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস জেড সমান সমান আমরা সি টু লিখবো, তাই না? এখন এখানে আমাদের সি টুটা আগে দেখো, আমি আগের চ্যাপ্টারে অঙ্ক করাতে গিয়ে বলেছিলাম যে যেহেতু এখানে টু আছে, দেখো এখানে যখন টু লিখে ফেলেছো তখন সি টুটা লিখবে না, তো তখন একটা যে অন্য যে কোনো কনস্ট্যান্ট ধরবা, কারণ ফাইনালি সি টু লেখার চেষ্টা করবে। যেহেতু দুইটা আমি গুণ করে দিব এই পাশে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে ধরো এটা এখানে আমি সি টু আনার জন্য ধরো এখানে ক্যাপিটাল এ ধরলাম বা স্মল এ ধরলাম, যাই ধরলাম, যে কোনো সি টু ধরলে আবার ওই সি টুটাকে সি থ্রি লিখতে হবে। তাহলে এ ধরলাম, এখন আমি দুই দিয়ে উভয় পাশে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড ইকুয়াল টু টু এ হয়। এই টু এ এই কনস্ট্যান্টটাকে আমরা সি টু ধরবো, এটা ব্র্যাকেটে লিখবো, ধরি টু এ সমান সি টু, ফাইনালি ধরবো। আচ্ছা, এখন আগের সমীকরণটা আমাদের ছিল 3 নং, তাহলে এই যে সি টু আরেকটা কনস্ট্যান্টের মান বেরোলো, এটাকে 4 নং দিয়ে রাখলাম। এখন এই যে দেখো সি টুর মান কিন্তু আমাদের এইটা আসলো, এটাই কিন্তু ভি এক্স ওয়াই জেড, যেটা আমাদের উপপাদ্যের মধ্যে বলেছি। আচ্ছা, উপপাদ্য কি বলেছিলাম, ইউ আর ভি এর থেকে কি বলছিলাম, যে আমরা এক্স ওয়াই জেড অপসারণ করে সি ওয়ান সি টু আকারে মান বের করব। এখন দেখো আমাদের এইখানে এক্স ওয়াই জেড কিভাবে অপসারণ করব, এইখানে আমরা যেটা এখন করব, আমাদের যে প্রদত্ত শর্ত বলি যাই বলি, ওই যে রেখাগামী একটা কথা বলে দিছে না, সেই রেখাগামী রেখাটা কি, আমাদের রেখাটা ছিল এরকম এক্স প্লাস ওয়াই, তাহলে এটা আমরা 4 নং দিয়ে রাখলাম, তাই না? তাহলে আমাদের 3 নং হইলো এক্স ওয়াই জেড সমান সি ওয়ান, আর 4 নং হইলো এইটা। এখন আমাদের কি প্রদত্ত মানে সরলরেখার সমীকরণ বা দেওয়া আছে যে যাই বলি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাদের প্রদত্ত সরলরেখাগামী এরকম মানে কথাটা ছিল যে এই সরলরেখাগামী। তাহলে এই হেল্প নিয়ে আমরা 3 এবং 4-কে একটু ছোট করে নিই সি ওয়ান সি টুর আকারে মান বের করার জন্য। তাহলে আমাদের এখন কাজ করতে হবে কি, দেখো প্রথমে আমাদের এত এর সাহায্যে এই কথাটা লিখতে পারি, যে এত এর সাহায্যে 3 এবং 4 নং হতে পাই। তার মানে যেটা সহজ সেই কাজটা আগে করবা। দেখো জেড এর মান 1 দেওয়া, তাহলে আমরা আগে জেড এর মান 1টা বসাই, 3 নং এ জেড এর মান 1 বসাইলে কি হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি ওয়ান ছিল, তার মানে এক্স ওয়াই ইন্টু 1 ইকুয়াল টু সি ওয়ান, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি ওয়ান পাইলাম। ধরো এটা আরেক আরেক নাম্বারিং করা, এখানে যেটা হয় ক্যালকুলেশনের সুবিধার্থে নাম্বারিং করতে হবে সমীকরণে। ধরো এটা এখন দিলাম 5। আচ্ছা, আবার দেখো এই 4 নং এ যদি জেড এর মান বসাই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে জেড এর মান 1 মানে -2 ইকুয়াল টু সি টু, এটা হলো 6 নাম্বার। তার মানে এখন আমাদের কিন্তু এখনো এক্স ওয়াই জেড অপসারণ হয় নাই, কিন্তু আমরা হেল্প নিয়ে একটু ছোট করে নিলাম। এখন এই যে প্রদত্তই এটা শর্তটার হেল্প নিয়ে কিন্তু আমাদের একটা
C1 C2 আকারের, যেখানে XYZ থাকতে পারবে না, সেই আরেকটা নতুন সমীকরণ বানাইতে হবে। তাহলে আমাদের দেখো XY, এখন দেখো আমাদের শর্তটার মধ্যে কিন্তু দেখো X + Y = 0, তার মানে এইটাও আমাদের Z = 1 কিন্তু আমাদের কাজে লাগানো শেষ। এখন আমাদের কাজে লাগাইতে হবে প্রদত্ত রেখার X + Y = 0। এখন এটা কিভাবে, এই দুইটার মধ্যে আমি বলছি XY মানে Z তো চলেই গেল, XY থাকতে পারবে না। তাহলে আমি দেখো দেখো কত ভাবে করা যাবে। ধর X + Y = 0, আমরা উৎপাদকের বিশ্লেষণে যেমন সূত্রগুলো ইউজ করি সেটা করতে পারি। যেমন 6 নং এ কি করতে পারি দেখো, 6 নং হতে পাই, আমাদের 6 নং এ কি আছে দেখো, x² + y², এটাকে আমরা এভাবে লিখতে পারি না, a + b, মানে a² + b² সূত্র কি, a + b²। এটা কেন লিখবো, ওই যে আমাদের প্রদত্ত রেখাটায় কিন্তু হেল্প নিতে গেলে আমাদের x + y এর মান থাকতে হবে। তাহলে x² + y² এর কি সূত্র, মানে a² + b²। উৎপাদক বিশ্লেষণে সূত্র আমরা ইউজ করি কিভাবে, a + b² হইলো, তাহলে মাইনাস কি লিখতে হবে, 2ab, আর -2 = C2। এটা কিন্তু আমাদের 6 নং। এখন দেখো সুবিধা, দেখো আমি কিন্তু আবারও বলছি, আমাদের এই যে C1 C2 যে মান দুইটা পাবো আমরা, সেখান থেকে আমাদের কি করতে হবে, XYZ এর উপস্থিতি থাকতে পারবে না, মানে নতুন আরেকটা সমীকরণ এমন ভাবে গঠন করতে হবে যেখানে C1 C2 শুধু থাকবে সমীকরণটার মধ্যে। এটা হলো আমাদের ভাবতে হবে। আচ্ছা, তাহলে আমাদের x + y² মানে 0, যেহেতু আমাদের প্রদত্ত রেখার শর্তটা এরকম, x + y = 0 বসায় দিলাম। অর্থাৎ প্রদত্ত রেখাই হোক বক্ররেখা হোক, তাদের হেল্প নিয়েই কিন্তু আমাদের C1 C2 এর সমীকরণটা গঠন করতে হবে। তাহলে আমাদের 0 বসাইলাম, আর 2 * আবারও বলতেছি, C1 C2 সমীকরণ করতে গেলে XYZ এরা থাকতে পারবে না সমীকরণটার মধ্যে। Z তো আগেই আমরা প্রদত্ত রেখার শর্তের মধ্যে হেল্প নিয়ে Z সরাই দিলাম, আর এখন আমরা XY সরাচ্ছি। তাহলে এই যে দেখো 2xy যে লিখলাম, XY কিন্তু আমাদের দেখো 5 নং এ কিন্তু C1 আকারে আছে, তার মানে C1 হয়ে গেল, -2 = C2। এই যে দেখো একটা যে সমীকরণ আসলো, এখানে কিন্তু দেখো XYZ চলেও গেল। এখন আমরা বলতে পারি হ্যাঁ, এটা C1 C2 আকারের একটা সমীকরণ, যেটা উপপাদ্য আমি লিখেছিলাম যে φ(C1 C2 = 0) আকারে এরকম বানাতে হবে অপসারণের মাধ্যমে, এবং তাই হয়েছে দেখো। এখন আমরা দেখো এনে সাইডে নোট দিয়ে দিবে, যেহেতু x + y = 0 এবং C1 xy C1, এটা যে xy C1 কোথা থেকে পেলাম, আমরা যেখানে 5 নং সমীকরণ দিলাম সেখান থেকে, এটা নোট। এখন আমরা যদি একটু সাজাই দেখো, যেহেতু আমরা এই যে এই উপপাদ্যটার মধ্যে বলেছি এরকম চেহারায় ওই পাশে 0, তা আমরা 0 আকারে সাজাইতে গেলে আমরা কি করব, -2C1 -2 -C2 = 0 লিখলাম, আর -1 দিয়ে গুণ করলে উভয় পাশে, তাহলে আমাদের হবে 2C1 + C2 সাজায় লিখতেছি +2 = 0। তো এখন আমাদের এই যে দেখো, এটা কিন্তু আমাদের কি আকার সমীকরণ পেয়ে গেলাম, C1 C2 আকার। এটাই কিন্তু আমাদের একটা মূল লক্ষ্য, এই যে আমাদের ইন্টিগ্রাল তলের সমীকরণ বের করতে গেলে এই কাজটা করতে হবে। দেখো আগের অতটুক কিন্তু পূর্বের ক্লাসে অধ্যায়ে বা ক্লাসে আমি বলেছিলাম পড়াতে গিয়ে, যে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ করে C1 C2 এর মান বের করলে ওইটা কিন্তু নির্ণয় সমাধান থাকতো। এখন কিন্তু আমরা ইন্টিগ্রাল তলের সমীকরণ বের করার জন্য কিন্তু আমরা এই যে ধাপ বলেছিলাম না, দুইটা ধাপ বা 3টা ধাপ বেশি কিন্তু আমরা করতেছি। তাহলে আমাদের তো উদ্দেশ্য কিন্তু
যেহেতু মূল চলক আমাদের XYZ থাকতে হবে, এখানে কিন্তু সমীকরণটা আসছে C1 C2 আকার। এখন দেখো জাস্ট আমরা কি করব, এখন এখন এই যে মূল যে আমরা জেড সহ যে সমীকরণটা ছিল ওটা নাম্বারিং করেছিলাম, এখন C1 C2 এর মান বসিয়ে পাই। মান কোন C1 C2 যেটার মধ্যে অরিজিনাল প্রথমে ছিল, অর্থাৎ UXYZ আকার যে ছিল, তাহলে প্রথমে মান বসিয়ে পাই, কথাটা লিখে দাঁড়াও, বসিয়ে পাই। এটা ব্র্যাকেটে কত নাম্বার ছিল, ওই যে C1 XYZ ইকুয়াল টু ওই যে এই যে নাম্বারিং করেছিলাম XYZ সমান যে C1, এই মূল জিনিসটা বসাইতে হবে। তাহলে আর আর আমাদের যে আসলো X² + Y² পরে -2Z সমান সমান C2, এই দুইটা কিন্তু অরিজিনাল, তখন কিন্তু XYZ এর উপস্থিতি ছিল, ওই মানটাই এখন বসাইতে হবে। সেটা নাম্বারিং করেছিলাম, তোমরা ওটা লিখে নিবে যে C1 C2 এর মান বসিয়ে পাই, কোথাতে পাই, ব্র্যাকেটে লিখে দিবে এত এবং এত নং থেকে। আর আমি একটু নাম এটা লিখে নিলাম। এখন আমার দেখো বসায় দিলে যে রেজাল্ট হবে এইটাই হবে নির্ণয় ইন্টিগ্রাল তলের বা পৃষ্ঠের সমীকরণ। তাহলে বসাইলে কি হবে, 2C1 মানে কি 2XYZ, C1 এর মানটা বসাইলাম, প্লাস C2 কত, X² + Y² -2Z, আর আমাদের আছে +2 = 0। এইটাই হচ্ছে নির্ণয় ইন্টিগ্রাল তলের, লিখতে হবে ইহাই নির্ণয়, বা এই যে এইভাবে লিখতে পারি ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তলের সমীকরণ, অথবা লিখতে পারি ইহা 1 নং এর ইন্টিগ্রাল তলের সমীকরণ। 1 নং এর কেন, যে সমীকরণটা বের করতে বলছিল যে এর এই রেখাগামী ইয়ে বের করো, ইন্টিগ্রাল তলের সমীকরণ বের করো। তাহলে যে যেভাবে লেখো, আমি লিখলাম কি ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তলের সমীকরণ, ইন্টিগ্রাল তলের সমীকরণ, তল বা পৃষ্ঠ যাই বলো সমীকরণ। তার মানে দেখো আমাদের আবার একটু বলি, প্রথম যতটুক আমরা C1 C2 মান বের করেছিলাম এতটুক কিন্তু ল্যাগ্রাঞ্জের, যখন আমরা অঙ্কগুলা করিয়েছিলাম আগের চ্যাপ্টারে, তখন কিন্তু ওই অতটুক পর্যন্ত কিন্তু মিল আছে। বাকিটা আমরা কি করেছি, আমাদের C1 C2 আকারের সমীকরণ বানাতে হবে, এটা হলো মাথায় রাখতে হবে। সেটা কিভাবে, যেভাবেই হোক, অর্থাৎ তাহলে কিসের হেল্প নিব হলো আমরা কিসের, যে প্রদত্ত রেখা বা বক্ররেখা যে দেওয়া থাকবে সেটার হেল্প নিয়ে কিন্তু যেভাবেই হোক C1 C2 একটা সমীকরণ আনতে হবে। আনার পরে সেই C1 C2 সমীকরণটার মধ্যে যে আমরা প্রথমে যে বের করেছিলাম C1 C2, সেই মানটা বসায় দিলে যে রেজাল্টটা আসবে, অর্থাৎ চলক XYZ আকারে, সেটাই হবে নির্ণয় ইন্টিগ্রাল তল বা পৃষ্ঠের সমীকরণ, তল বা পৃষ্ঠের সমীকরণ। এখন তোমাদের আগামী ক্লাসে ওই কি বলে ওই পরামিতিক আকারটা দেখাবো না, এইটার মধ্যেই পরামিতিক আকার হইলে কোথায় মানে পরামিতিকটা একটু বেশি সহজ হয় ক্যালকুলেশন করতে, তো এই অঙ্কটাকেই পরামিতিক আকারে মানে কিভাবে সলিউশন করতে হবে এই অঙ্কটাকে, সেটা দেখাবো আগামী ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকো।